সবাইকে শুভেচ্ছা নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুতে। আপনারা জানেন যে আজকে আসলে দুটি সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে এই 5 আগস্ট পরবর্তী পট পরিবর্তনের পর। বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে সেই দায়িত্ব গ্রহণ কালে প্রায় 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর 8 আগস্ট দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার। তারপরে আজকে 30শে সেপ্টেম্বর 1 মাস 22 দিন পেরিয়ে যাচ্ছে। আজকে এই 1 মাস 22 দিনের মধ্যে আজকেই প্রথম পুলিশকে অ্যাকশনে যেতে দেখা গেছে। আপনারা জানেন যে আজকে ঢাকার অদূরে সাভারের যে জিরাবো, আশুলিয়ার পাশে যে জিরাবো এলাকা, সেখানে গার্মেন্টস শ্রমিকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। বেশ কিছুদিন ধরেই শ্রমিক বিক্ষোভ চলছিল। এর মধ্যে অবশ্য শ্রমিকদের সকল দাবি দেওয়া যে 18 দফা, সেই 18 দফা মেনে নেওয়ার ঘোষণাও দিয়েছিল শ্রম উপদেষ্টা সহ সরকারের দায়িত্বশীলরা। কিন্তু তারপরেও আজকে সেখানে একটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। সেই বিক্ষোভের পরে অন্যান্য কারখানার শ্রমিকরাও তাদের কারখানা বন্ধ রেখে এসে সেই বিক্ষোভে যোগ দেয়। সেখানে বিক্ষুব্ধ শ্রমিকরা আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটা গাড়ি ভাঙচুর করে। তারপরে আইন শৃঙ্খলা বাহিনীও একটু মারমুখী হয়ে যায়। সে সময় গুলিতে একজন গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। কাউসার হোসেন নামে একজন শ্রমিক ঢাকা সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। তো এই 1 মাস যে 22 দিন নতুন সরকারের 1 মাস 22 দিনের মধ্যে আজকে এই প্রথম এই এই গুলির ঘটনা ঘটলো। যেটি বলা হচ্ছিল যে 5 আগস্ট পরবর্তী সময়ে পুলিশের যে অবস্থা ছিল, পুলিশের উপরে আক্রমণ, এবং নিশ্চয়ই 5 আগস্টের আগে পুলিশের একটা মানে খুব আগ্রাসী ভূমিকার কারণে 5 আগস্টে এবং ওই সময়টাতে পুলিশের উপরে ব্যাপক আক্রমণ হয়েছে, পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারপর আসলে পুলিশও একটা ডিমোরালাইজড হয়ে গিয়েছিল আর কি। মানে পুলিশ, সবাই বলছিল যে আইন শৃঙ্খলা বাহিনী মানে পুরোপুরি একবারে কোনো অ্যাকশনে যাচ্ছে না। নানা রকম সারা দেশে হত্যাকাণ্ড, মব জাস্টিস, মবক্রেসি, লুটপাট, ডাকাতি, চুরি, ছিনতাই, নানা রকম অপরাধ বেড়ে চলছে। পুলিশকে আরো সক্রিয় হওয়ার পরামর্শ দিচ্ছিলেন। সেই সক্রিয়র অংশ মনে হচ্ছে যে আজকে পুলিশ অ্যাকশন শুরু করেছে। অলরেডি পুলিশের গুলিতে একজন নিহত এবং আরো 5 জন গুলিবিদ্ধ অবস্থায় এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এটি অবশ্য একেবারে এখনই নিশ্চিত করা বলা যাবে না যে কার গুলিতে, যদিও বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের খবরেও বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে গার্মেন্টস শ্রমিকরা একজন নিহত হয়েছে, 5 জন গুলিবিদ্ধ হয়েছে। একই সঙ্গে ঢাকায় আজকে কিন্তু আরেকটি সিগনিফিকেন্ট ঘটনা ঘটেছে, যেটি হলো চাকরির বয়স 35 করার দাবি নিয়ে এই আন্দোলনটাও আসলে অনেকদিন ধরে চলছিল। এর আগে বিগত যে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের আমলেও সেই আন্দোলন হয়েছে। শাহবাগে অবরোধ করে আন্দোলন করেছিল শিক্ষার্থীরা, যারা চাকরির বয়স 35 করার দাবি করছে। তারা আজকেও এই যে নতুন অন্তর্বর্তী সরকার এই দায়িত্ব নিয়েছে, তখনও কিন্তু তারা আন্দোলন করেছে মাঝে শাহবাগে। আজকেও তারা শাহবাগে জড়ো হয়ে শাহবাগ মোড় অবরোধ করার পরে দুপুরে তারা আসলে ইয়াতে আসে, যমুনার সামনে আসে, মিন্টো রোডের পাশে যে যমুনা, যেটি প্রধান উপদেষ্টার বাসভবন এবং কার্যত কার্যালয় বলা চলে, সেখানে সেই সড়কে এসে তারা বিক্ষোভ শুরু করে। সে সময় পুলিশ সেখানেও আসলে অ্যাকশন মুডে নিয়েছিল। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে গত 25শে আগস্ট কিন্তু ডিএমপি কমিশনার তিনি কিন্তু একটি সার্কুলার জারি করেছিলেন যে প্রধান উপদেষ্টার ভবন, সুপ্রিম কোর্ট এলাকা, সচিবালয় এলাকায় কোনো সভা সমাবেশ বা মিছিল এগুলো নিষিদ্ধ ঘোষণা করেছিলেন তিনি তার ডিএমপি অ্যাক্টের পাওয়ারে। তো সে এর মধ্যেই আজকে প্রথম যমুনার এখানে এই চাকরির বয়স 35 করার প্রত্যাশীরা সেখানে এসে যখন বিক্ষোভ মিছিল করছিল, তখন কিন্তু পুলিশ আসলে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সাথে হাতাহাতি হয়েছে। একটি ভিডিওতে আমি দেখলাম যে একজন শিক্ষার্থীকে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে।
এইটি কিন্তু এই যে অন্তর্বর্তী সরকারের ১ মাস ২২ দিন বয়স, এই সময়ে আজকেই পরপর দুটি ঘটনা ঢাকা এবং ঢাকার বাইরে, মানে বাইরে বলতে সাভারের আশুলিয়ার জিরাপোতে দুটি ঘটনা পুলিশি অ্যাকশন দেখা যাচ্ছে। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কাকরাইলে অডিট ভবনের সামনে একদল বিক্ষোভকারী তাদের দাবি দেওয়া নিয়ে যখন সড়ক অবরোধ করছিল, তখন কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যে মোতায়েনকৃত সদস্য, দাঙ্গা দমন ইউনিটের পিওএম যেটাকে বলে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, সেইখানকার পুলিশ সদস্য এবং এপিবিএন আনসার ব্যাটালিয়নের যে সদস্য, তাদেরকে অ্যাকশন নেওয়ার কথা বললেও তারা কিন্তু অ্যাকশনে যেতে কেউ রাজি হয়নি। টিয়ার সেল কিংবা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেনি। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজে এসে সেটা হ্যান্ডেল করার চেষ্টা করেছেন। এমনকি গণমাধ্যমেও প্রকাশ হয়েছে। আমিও বলেছিলাম যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, রমনা বিভাগের ডিসি, তিনি আরও একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোনে বলছিলেন যে স্যার, পুলিশ অ্যাকশনে যেতে চাইছে না, এইভাবে পুলিশ চলে না। কিন্তু সেটার থেকে বেরিয়ে এসে আজকে মনে হচ্ছে যে পুলিশ আবার অ্যাকশন শুরু করেছে। আসলে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের অ্যাকশন, যৌক্তিক অ্যাকশনের কোনো বিকল্প নেই। যদি অযৌক্তিক ডিমান্ড নিয়ে, অযৌক্তিক দাবি নিয়ে যদি কেউ রাস্তায় নামে, তাহলে তাদেরকে বুঝিয়ে সরিয়ে সরাতে হবে। যদি বুঝিয়ে সরিয়ে সরানো না যায়, তাহলে পুলিশকে আসলে অ্যাকশনে যেতে হয়, যেটি আসলে বিভিন্ন সময়ই বিভিন্ন সরকারের আমলে পুলিশকে এইভাবে আসলে শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত করা হয়েছে। কিন্তু যেটি হয়েছে যে আসলে এই আইন শৃঙ্খলা রক্ষার নাম করে সরকারগুলি, বিভিন্ন সময় সরকারগুলি আসলে অতিরিক্ত বল প্রয়োগ করে এই বাহিনীটাকে আসলে তার ভাবমূর্তি, তাদের যে ভাবমূর্তি, সেটাকে বিনষ্ট করা হয়েছিল। সেই কারণেই আসলে গত ১ মাস ২০ দিন ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো বলার মতো উন্নতি কিন্তু হয়নি। কিন্তু আবার একদিক দিয়ে চিন্তা করলে যে যারা বিক্ষোভ করছে, তারা আসলে একটা যৌক্তিক দাবি নিয়ে বিক্ষোভ করছে, কিভাবে এটা সমাধান করা যায়, এটা আসলে সরকারের দায়িত্ব। যত দ্রুত সমাধান করা যাবে বিষয়গুলো, তাহলে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ না হয়, অবনতি না হয়, কিংবা জনগণের যে দুর্ভোগ হয়, সড়ক অবরোধ করলে সাধারণ মানুষের যে চলাচলের দুর্ভোগ হয়, সেটি যেন না হয়, সেটি দায়িত্ব। কিন্তু একটি সুখবর হলো যে অলরেডি চাকরির প্রত্যাশী যারা ৩৫ বছর দাবি করে আসছিল, তারা কিন্তু একটা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে, সাবেক একজন আমলা আব্দুল মুহিত চৌধুরী তাকে প্রদান করে, এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরেও কিন্তু একটা গুড রেজাল্ট এসেছে যে খুব শিগগির এটার একটা সমাধান কত বয়স করা যায় সেটা করা হবে। তবে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, এই যে যেটি হলো সাভারের জিরাপোতে, যেটি হলো যে একজন মারা গেলেন, গার্মেন্টস শ্রমিক আর কি। এই যে মৃত্যুটা, এই মৃত্যুটার আসলে দায়টা কে নেবে? মানে গুলিটা যেহেতু কারা করেছে এখনো সুনিশ্চিত করে বলা যাবে না, এটা তদন্তের আগে। কিন্তু ধারণা করা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গুলি করা হয়েছে, যেহেতু আরো লোকজন গুলিবিদ্ধ হয়েছে। তো এই যে মৃত্যুর দায়টা কি হবে? এই ক্ষেত্রেও কি মামলা হবে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে? যেটি আমরা দেখেছি যে পুরো সময়টাতে, এই আগস্ট এবং জুলাইয়ের যে সময়টাতে, সেইখানে যে পুলিশ এই দাঙ্গা দমন করতে গিয়েই কিন্তু গুলি চালিয়েছে। অনেকগুলো মানে অতি বল প্রয়োগের ঘটনা আছে, কিন্তু কোথাও কোথাও কিন্তু নিজেদের রক্ষা করার জন্যও তাদেরকে ফাঁকা গুলি চালাতে হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু মানুষজন মারা যেতে পারে বা মারা গিয়েছে। আসলে এটি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটি আসলে নির্ণয় করাও কঠিন যে কার গুলিতে কখন মারা গিয়েছে, যদি একদম সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকে। কারণ একসঙ্গে দাঙ্গা দমনে একসঙ্গে অনেকজন সদস্য থাকেন, একসাথে থাকেন, একটা ব্যাটালিয়ান বলে, সেখানে থাকেন। এখন সবার হাতেই অস্ত্র থাকে। সবাইকে যখন গুলির নির্দেশ দেওয়া হয়, তখন গুলি করা হয়। কার গুলিতে মৃত্যু হয় এটা আসলে সুনির্দিষ্ট করে বলাও সমীচীন না। তবে মানে উচিত হবে না, বা বের করা যাবে না। তবে একটি বিষয় যে পুলিশের আসলে অ্যাকশন আমি বলবো না, পুলিশের আসলে সক্রিয় হওয়া দরকার আর কি, খুব দ্রুত। যদি সক্রিয় না হয়, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক হবে না, এবং প্রতিটি ঘটনা, প্রতিটি জায়গায় আসলে আইন মোতাবেক কাজ করা দরকার। আইনের বাইরে গিয়ে অতি উৎসাহী হয়ে কোনো কিছু করা যাবে না।
আইন মোতাবেক আইন তাকে যতটুকু ক্ষমতা দিয়েছে, যতটুকু বিধি তাকে যতটুকু করতে বলেছে ততটুকুই তাদের করতে হবে এবং সক্রিয় হতে হবে। সক্রিয় হলে তাহলে আসলে পরিস্থিতিটা আমার মনে হয় যে স্বাভাবিক হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। সবাইকে ধন্যবাদ। আমি নুরুজ্জামান লাবু, একজন প্রফেশনাল সাংবাদিক। দীর্ঘ ১.৫ দশক ধরে আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার ব্যক্তিগত একটি ইউটিউব চ্যানেল। সবাইকে রিকোয়েস্ট করছি যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।